হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেহরন। স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের 4 নম্বর পার্ট। যারা ক্যান্সার ওয়ার্ডে ডিউটি করছো মেনলি তাদের জন্য। আমরা 3 নম্বর পার্টেও ক্যান্সার রিলেটেড কোশ্চেন আলোচনা করেছি, 4 নম্বরেও একই। যারা এই সমস্ত ওয়ার্ডে ডিউটি করো তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালি যেগুলো জানছো সেগুলো অ্যাকুরেটলি জানার চেষ্টা করবে এবং নিজের খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে। কারো যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে তাহলে জাভেদ আনসারি বা পি.আর. যাদবের যে বই রয়েছে সেই বইগুলো ফলো করতে পারো। এখান থেকে আশা করি কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে। যদি কারো কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, আজকের প্রথম প্রশ্ন রয়েছে রেডিয়েশন থেরাপি কীভাবে কাজ করে। ক্যান্সার পেশেন্টদেরকে যে রেডিয়েশন দেওয়া হয় সেটা কীভাবে কাজ করছে। রেডিয়েশন অনেক টাইপের রয়েছে, ইন্টারনাল, এক্সটার্নাল, যেগুলো ব্রেকি টেলিভি বা সিল্ড আনসিল্ড, অনেক ধরনের টাইপ রয়েছে, সেগুলো আমরা পরে আসছি। কিন্তু কীভাবে কাজ করে প্রতিটাই একটাইভাবে কাজ করে। মোট অফ অ্যাকশনটা মেনলি এভাবেই, যে ক্যান্সারাস সেল রয়েছে তার জিনটাকে নষ্ট করে দেয় এবং জিনটা যদি নষ্ট করে দেয় অটোমেটিক্যালি তার গ্রোথ মাল্টিপ্লিকেশান বন্ধ হয়ে যাবে এবং এমনিতেই টিউমারের আকার ছোট হয়ে যাবে বা ক্যান্সারটা আস্তে আস্তে কমে যাবে। এভাবে রেডিয়েশন থেরাপি কাজ করে, এখানে সেটাই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে 26 নম্বর প্রশ্ন, প্যালিয়েটিভ কেয়ার বলতে কী বোঝো। প্যালিয়েটিভ কেয়ার বলতে কী বোঝো। প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ, আমরা অনেক ধরনের কেয়ার শুনেছি, তার মধ্যে আবার একটা রয়েছে প্যালিয়েটিভ কেয়ার। তো দেখো, যে সমস্ত রুগীর বা যে সমস্ত রোগ এমন কন্ডিশানে পৌঁছেছে যদি ক্যান্সার 3rd স্টেজ বা 4th স্টেজে চলে যায়, সেখান থেকে কি পেশেন্টকে রিকভার করা সম্ভব, বাঁচিয়ে আনা সম্ভব? সেটা সম্ভব নয়। তো যে সমস্ত রোগ থেকে পেশেন্টদেরকে বাঁচিয়ে আনা যাবে না, তাদের যে পেন, সেই যাতে পেনটা কম হয় বা যে সমস্ত সাইন সিমটমগুলো রয়েছে সেইগুলো যাতে কম লক্ষ্য করা যায়, সেই হিসাবেই ট্রিটমেন্ট করা হয়, তাকে বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। যে সমস্ত রোগের বা কন্ডিশানে পেশেন্টের কিওর সম্ভব নয়, সেক্ষেত্রে পেন রিলিফ করা বা সিমটোমেটিক ম্যানেজমেন্টের মাধ্যমে পেশেন্টকে কিছুটা সাময়িক সুস্থ করা হয় এবং যেই কেয়ারের মাধ্যমে এটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। যদি আরও কেউ গুছিয়ে বলতে পারো সেটা নিজের মতো করে সাজিয়ে নেবে। রেডিয়েশন থেরাপির টাইপ। রেডিয়েশন থেরাপি মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি এবং ইন্টারনাল রেডিয়েশন থেরাপি। এক্সটার্নাল রেডিয়েশন থেরাপির অপর নাম টেলিথেরাপি আর ইন্টারনালের ব্রেকিথেরাপি। তো এক্সটার্নাল রেডিয়েশন কীভাবে কাজ করে, যখন আমাদের শরীরে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে না বা যেখান থেকে রেডিয়েশনটা বেরাচ্ছে সেটা আমাদের শরীরের সাথে ডাইরেক্ট টাচে থাকে না, তাকে বলা হচ্ছে এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি। যেমন ধরো এক্স রে করার সময় কী হয়, আমাদের শরীরে কিন্তু ডাইরেক্ট টাচ থাকে না, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা দূরবর্তী স্থান থেকে কোনো একটা রে আমাদের শরীরের মধ্য দিয়ে চলে যায়, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল রেডিয়েশন থেরাপি। যদি আমাদের কোনো ব্রেন টিউমার হয়, ব্রেনে ক্যান্সার ঘটে, লাংসে ক্যান্সার হয়, ব্লাডারে ক্যান্সার হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে এই রে ইউজ করা হয়, যেমন এক্স রে, গামা রে, এগুলো হচ্ছে এক্সটার্নাল রেডিয়েশন থেরাপির উদাহরণ। ইন্টারনাল রেডিয়েশনের অপর নাম বললাম ব্রেকি থেরাপি। তো এই ব্রেকি থেরাপিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সিল্ড ব্রেকি থেরাপি এবং আনসিল্ড ব্রেকি থেরাপি। নামে বুঝে আছে, সিল্ড হচ্ছে কোনো একটা জিনিসে কভার থাকবে, যে রেডিয়েশনটা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই কভার করা থাকবে। আনসিল্ডের ক্ষেত্রে যে রেডিয়েশনটা দেওয়া হচ্ছে বা যেখান থেকে রেডিয়েশনটা আসছে সেটা কভার করা থাকছে না। আনসিল্ডটা ওরালি কোনো মেডিসিন মতো খেতে হতে পারে বা ইঞ্জেকশনের মাধ্যমে আমাদের শরীরে পুশ করা হতে পারে। সিল্ড ব্রেকিথেরাপিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ইন্টারস্টেসিয়াল ইমপ্ল্যান্ট এবং ইন্ট্রাক্যাভিটি বা ক্যাভিটারি ইমপ্ল্যান্ট। ব্রেকিথেরাপি সবসময় আমাদের শরীরের সাথে টাচ থাকবে বা আমাদের শরীরের মধ্যে থাকবে। যখন কোনো নিডিল বা সিড বা ক্যাথেটারের মাধ্যমে আমাদের কোনো শরীরের কোনো অংশে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু কোনো ক্যাভিটি হবে না, হতে পারে আমাদের আইএম ইঞ্জেকশনের মতো হতে পারে বা এমন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হলো ক্যাথেটারের মাধ্যমে, বলা হবে ইন্টারস্টিশিয়াল। আমরা ইন্টারস্টিশিয়াল বলতে কী বুঝি, যে দুটো সেলের মধ্যবর্তী স্পেস তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। তো সেই জায়গায় যখন কোনো ইমপ্ল্যান্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্ট। এবং ইন্ট্রাক্যাভিটারি ইমপ্ল্যান্ট যখন কোনো আমাদের যে হলো অর্গান, যেমন ভ্যাজাইনার মধ্যে যে সার্ভিক্স থাকে, তো ভ্যাজাইনালি ক্যাভিটিটা থাকতে সেই ক্যাভিটিতে যদি কোনো ইমপ্ল্যান্ট বসানো থাকে সেটা হবে ইন্ট্রাক্যাভিটারি। এক কথায় ক্যাভিটির মধ্যে যদি কোনো ইমপ্ল্যান্ট বসানো থাকে সেটা হবে ইন্ট্রাক্যাভিটারি, আর যদি আমাদের সেলের যে ইন্টারস্টিশিয়াল স্পেস রয়েছে সেই জায়গায় যদি কোনো ইমপ্ল্যান্ট বসানো থাকে সেটা হবে ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্ট। এই হচ্ছে রেডিয়েশন থেরাপির ভাগ এবং তার মোড অফ অ্যাকশন বললাম। প্রতিটা ক্ষেত্রেই মেনলি টার্গেট করা হয় যে ক্যান্সার সেল রয়েছে তাকে মেরে ফেলা, তার জিনকে চেঞ্জ ঘটিয়ে বা তার জিনকে নষ্ট করে তাকে মেরে ফেলা। রেডিয়েশন থেরাপির সাইড এফেক্ট। রেডিয়েশন থেরাপির কী কী সাইড এফেক্ট হয়, মোস্ট কমনলি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। একদম সব থেকে প্রথম যেটা হয় সাইড এফেক্ট, স্কিন রিয়াকশান। যদি আমরা এক্সটার্নাল থেকে কোনো রেডিয়েশান দিই
অবশ্যই সেটা আমাদের স্কিনকে ভেদ করে তবে সেই টিউমার জায়গাতে যাবে। তো প্রথমেই যখন আমাদের স্কিনের সাথে কন্ট্যাক্টে আসে, স্কিনের সাথে অনেক রিঅ্যাকশান হতে পারে, রেডনেস হতে পারে, সোয়েলিং হতে পারে, সেখানে কোনো ঘা হতে পারে, এই সমস্ত চেঞ্জেসগুলো আসতে পারে। ফ্যাটি হবে, মিউকোসাইটিস যেমন মাউথ, থ্রোট, মিউকাস মেমব্রেন এই সমস্ত জায়গায় ইনফ্লামেশন হবে। জেরোস্টোমিয়া আমরা আগেই কোশ্চেনে আলোচনা করেছিলাম। জেরোস্টোমিয়া কি? ড্রাইনেস অফ মাউথ। যদি আমাদের ব্রেন বা নেক বা কোনো ল্যারিংসের এই সমস্ত জায়গায় যদি ক্যান্সার হয়, তো এখানে যদি আমাদের রেডিয়েশন থেরাপি দেওয়া হয় তাহলে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে কিন্তু অ্যাফেক্টেড হয় এবং স্যালাইভেশনটাও কিছুটা পরিমাণে কমে যায় এবং এর ফলে আমাদের ড্রাই মাউথ হয়ে থাকে। লস অফ স্মেল, টেস্ট এগুলো হচ্ছে রেডিয়েশন থেরাপির সাইড এফেক্ট, কমন সাইড এফেক্ট। নেক্সট কোশ্চেন রয়েছে 29 নম্বর প্রশ্ন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য কোন বোন থেকে স্টেম সেল কালেক্ট করা হয়? যখন আমাদের ব্লাডে ব্লাড সেল ঠিকঠাকভাবে থাকে না এবং যদি আমাদের বডি সেই ব্লাড সেল প্রোডাকশন না করতে পারে বোন ম্যারো ডিফেকশনের জন্য বা বোন ম্যারো সাপ্রেশনের জন্য, সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয় বা স্টেম সেলকে অন্য কারো শরীর থেকে নেওয়া হয়। তো কোন কোন জায়গা থেকে এই বোন ম্যারো বা স্টেম সেল কালেক্ট করা হয়? যেগুলো আমাদের শরীরে ফ্ল্যাট বোন রয়েছে যেমন স্টার্নাম বা হিপ বোন, এই সমস্ত জায়গা থেকে স্টেম সেল কালেক্ট করা কিন্তু তুলনামূলক ইজি এবং এখান থেকেই বেশিরভাগ ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় বা কালেক্ট করা হয়। এছাড়াও আম্বিলিকাল কর্ডে যে ব্লাড থাকে, দেখবে ডেলিভারি হওয়ার পর যারা লেবার ওরা ডিউটি করেছো, ডেলিভারির পরেই প্লাসেন্টা এক্সামিনেশন করা হয় এবং এক্সামিনেশন করার পরেই একটা ইয়েলো পলিথিন বা পেপারে সেই প্লাসেন্টাকে কালেক্ট করে রেখে দেওয়া হয়, ফ্রিজিং করা হয় এবং পরবর্তীকালে যখন অনেকগুলো হয়ে যায় তখন অন্য জায়গায় বা যেখানে প্রসেসিং করা হয় সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে স্টেম সেলকে কালেক্ট করে আবারও কনজারভেশন করা হয় বা প্রিজার্ভ করা হয় এবং যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে ট্রান্সপ্লান্ট করা হয়। এই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রসেস। 30 নম্বর প্রশ্ন, লাং ক্যান্সারের ক্ষেত্রে কী কী সার্জারি করা হয়? তোমাকে বলা হতে পারে যে কী কী সার্জারি করা হয় বা কোনো একটা সার্জারি তোমাকে নাম বলে দিল, সেই সার্জারিতে কী করা হয়। অনেকভাবে সার্জারি করা হয়, যেমন রয়েছে লোবেক্টমি, বাইলোবেক্টমি, নিমোয়েক্টমি। লোবেক্টমির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার লোবকে কেটে বাদ দেওয়া হয়। বাইলোবেক্টমির ক্ষেত্রে দুটো লোবকে কেটে বাদ দেওয়া হয়। সেগমেক্টমি রয়েছে, কোনো একটা লাংসের সেগমেন্টকে কেটে বাদ দেওয়া হয়। বা নিউমোনেক্টমি, এক্ষেত্রে পুরো লাংসকেই কেটে বাদ দেওয়া হয়, যে লাংসে হয়েছে সেই লাংসটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় লাংস ক্যান্সারের ক্ষেত্রে। অ্যাটেলেক্টাসিস কি? কোলাপস অফ দ্য অ্যালভিওলি। যখন অ্যালভিওলিতে কোনো এয়ার থাকে না বা একবারে মুচড়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে কোলাপস অফ অ্যালভিওলি বা অ্যাটেলেক্টাসিস। 32 নম্বর প্রশ্ন, সার্জারির অফ সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কী কী সার্জারি করা হয়? যারা ওয়ার্ডে ডিউটি করছো তারা জানবে। রেডিক্যাল ট্যাকিলেক্টমি, টোটাল হিস্টেরেক্টমি বা রেডিক্যাল হিস্টেরেক্টমি, এই সমস্ত সার্ভাইকাল ক্যান্সার করা হয় বা ইউটেরাসের অনেক সার্জারি রয়েছে যদি ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করে। 33 নম্বর প্রশ্ন, ব্রেস্ট ক্যান্সার সবথেকে বেশি কোথায় হয়? ব্রেস্টের কোন পার্টে সবথেকে বেশি ব্রেস্ট ক্যান্সার হয়? আপার আউটার কোয়াড্রেন্টে মেনলি যে লোবিলগুলো থাকে সেই জায়গাতে ব্রেস্ট ক্যান্সার বেশি হয়ে থাকে এবং এর মধ্যে যে লোবিলগুলো রয়েছে তার মধ্যে যে ডাক্ট রয়েছে যেগুলো মিল্ক ফ্লো করতে সাহায্য করছে, সেই ডাক্টে সবথেকে বেশি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। 34 নম্বর প্রশ্ন, সিএ ব্রেস্টের মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কোনগুলি? ব্রেস্ট ক্যান্সারের অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে, মডিফায়েবল, নন মডিফায়েবল। তো এখানে মডিফায়েবল বলেছে, যেমন রেডিয়েশন থেরাপি, ইউজ অফ ওসিপি। রেডিয়েশন থেরাপি যতটা কম এক্সপোজার হওয়া যায় সেক্ষেত্রে রিস্কটা কমে যায়। ইউজ অফ ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যতটা পরিমাণ কম খাওয়া যায় বা যেগুলো হরমোনাল সেগুলোকে অ্যাভয়েড করাটাই সবথেকে বেস্ট। ওভারওয়েট যদি ওয়েট কমানো যায় বা ব্যালেন্স ওয়েট মেনটেন করা যায়। স্মোকিং, অ্যালকোহলিজম এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর এবং চাইলেই আমরা এগুলোকে কমাতে পারি, সেই জন্য বলা হয়েছে এগুলোকে মডিফায়েবল। আমাদের ইচ্ছার উপর এগুলো ডিপেন্ড করছে এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো। এছাড়াও রিপ্রোডাক্টিভ অ্যান্ড মেনস্ট্রুয়াল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা অবশ্যই এটা হবে নন মডিফায়েবল, কারণ এটাকে আমরা মডিফাই করতে পারবো না চাইলেও। রিপ্রোডাক্টিভের মধ্যে নো বেবি, যারা নুলি প্যারাইটি বা কারো যখন কোনো বাচ্চা নেয়নি এরকম পেশেন্টের ক্ষেত্রে বা এরকম ক্যান্ডিডেটের ক্ষেত্রে তার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। আর্লি মিনার্কি এবং লেট মেনোপজ এগুলো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আর্লি মিনার্কি অর্থাৎ যদি কারো 10 বছর বা তার আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, এবং লেট মেনোপজ যদি 55 বা 60 বছর পরেও কারো মেনস্ট্রুয়েশন চালু থাকে, তো সেগুলো হচ্ছে লেট মেনোপজ। এই জায়গাগুলো বা এই কারণগুলো রিস্ক ফ্যাক্টরগুলো
এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে দেখো এজ, সেক্স, ফ্যামিলি হিস্ট্রি, জিন চেঞ্জেস, মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এগুলো নন মডিফাইবল। আমরা চাইলেও বয়স কমাতে পারবো না, সেক্স চেঞ্জ করতে পারবো না। এজ যারা 60 বছরের ঊর্ধ্বে সে সমস্ত মহিলাদের বেশি ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। সেক্সের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি যদি কারো হয়ে থাকে, কারো বংশগত যদি কারো হয়ে থাকে, কারো মা বা দিদা, সেক্ষেত্রে তার হতে পারে। মেনস্ট্রুয়াল হিস্ট্রি আগেই বললাম। 36 নম্বর প্রশ্ন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ সিএ ব্রেস্ট। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কী কী সাইন সিমটম বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন লক্ষ্য করা যায়? অনেক রয়েছে, তার মধ্যে এখানে যেগুলো তুলে ধরা হয়েছে, প্রেজেন্স অফ লাম্প নিয়ার ব্রেস্ট অর ইন আন্ডারআর্ম এরিয়া। যদি ব্রেস্ট বা আমাদের আন্ডারআর্ম এই জায়গাতে কোনো লাম্প বা টিউমারের মতো কিছু থাকে, সেটা একটা ইন্ডিকেশন হতে পারে। চেঞ্জেস ইন সাইজ অর শেপ অফ ব্রেস্ট, ব্রেস্টের সাইজ যদি চেঞ্জ হয়, সেই জন্যই বিএসি বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এটা পারফর্ম করা হয়, ব্রেস্টের কোনো চেঞ্জেস রয়েছে কিনা সেগুলো দেখার জন্য। রেডনেস, সোলেন অফ ব্রেস্ট স্কিন, যদি ব্রেস্ট স্কিনে কোনো লালচে ভাব থাকে দীর্ঘদিন যাবৎ, এমনকি কোনো একটা মেনস্ট্রুয়েশন টাইম ওভার হয়ে যাওয়ার পরও। এছাড়াও অরেঞ্জ টেক্সচার, যদি ব্রেস্টের যে স্কিন সেটা কমলা লেবুর মতো উস্কো খুস্কো সেরকম যদি হয়ে থাকে। ব্রেস্ট পেন অর টেন্ডারনেস, নিপেল ডিসচার্জ অর পেন, ইনভার্টেড নিপেল, এ সমস্ত সাইন সিমটমগুলো ব্রেস্ট ক্যান্সারকে ইন্ডিকেশন দেয়। 37 নম্বর প্রশ্ন, সার্জারি ফর সিএ ব্রেস্ট। সিএ ব্রেস্টের কী কী সার্জারি রয়েছে? এখানটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। সার্জারি থেকে অনেক কোশ্চেন করে, তোমাকে একটা সার্জারির নাম বলে দিল, কোন ধরনের সার্জারি তোমাকে বলতে হলো। এটা অনেক ক্ষেত্রে ধরা হয়। যেমন ধরো মাস্টেকটমি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সবথেকে কমন যেটা সার্জারি হয়ে থাকে মাস্টেকটমি। এক্ষেত্রে ব্রেস্টকে বাদ দেওয়া হয়। এবার ব্রেস্ট কতটা বাদ দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, টোটাল মাস্টেকটমি, রেডিক্যাল মাস্টেকটমি এবং মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমি। টোটাল মাস্টেকটমির ক্ষেত্রে হোল ব্রেস্ট এবং তার সাথে যে সমস্ত লিম্ফ নোডগুলো ইনভলভ রয়েছে বা যেগুলোতে ক্যান্সার হয়তো স্প্রেড করেছে সেগুলোকে কেটে বাদ দেওয়া হয়, এটা টোটাল মাস্টেকটমি। রেডিক্যাল মাস্টেকটমির ক্ষেত্রে ব্রেস্ট প্লাস পেক্টোরালিস মেজরা বা মাইনরা, অর্থাৎ যেগুলো আমাদের চেস্ট মাসেল সেইগুলো, এবং এর সাথে কিছু অ্যাক্সিলারি লিম্ফ নোডকে কেটে বাদ দেওয়া হয়। ভালোভাবে দেখবে, এখানে শুধুমাত্র কিছু অ্যাক্সিলারি লিম্ফ নোড যেগুলো ইনভলভ রয়েছে সেটা ব্রেস্ট এবং কিছু চেস্ট মাসেল যেমন পেক্টোরালিস মেজরা এবং মাইনরা, এগুলো বাদ দেওয়া হয়। মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমির ক্ষেত্রে ব্রেস্ট এবং মোস্ট অফ দ্য লিম্ফ নোড, যত বেশি লিম্ফ নোড অ্যাফেক্টেড হয়েছে সব বেশিরভাগটাই বাদ দেওয়া হয়, প্লাস সাম চেস্ট টিস্যু বা মাসেল যে সমস্ত যেগুলো যদি ইনভলভ থাকে সেক্ষেত্রে সেটাকে বাদ দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে মডিফায়ার ক্ষেত্রে যতটা সম্ভব লিম্ফ নোডকে বাদ দেওয়া হয়। ব্রেস্ট স্পেয়ারিং সার্জারির ক্ষেত্রে এখানে যতটা সম্ভব ব্রেস্টকে রেখে দেওয়া হয়, যেই জায়গাটায় ক্যান্সার হয়েছে শুধুমাত্র সেই জায়গাটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়। এই জন্য একে বলা হয় ব্রেস্ট কনজার্ভিং মাস্টেকটমি, কারণ যতটা কনজার্ভ করা যায় রেখে দেওয়া হয়, সেটাই এর মেন উদ্দেশ্য। এছাড়াও ব্রেস্ট কনস্ট্রাকটিভ সার্জারি, যদি কোনো ইয়ং পেশেন্ট হয় বা তার যদি বয়স কম হয় বা যদি কোনো পেশেন্ট চায়, সেক্ষেত্রে মাস্টেকটমির পরেও সেটাকে রিকনস্ট্রাকশান করা হয়, অর্থাৎ তার পুনরায় একটা শেপ দেওয়া হয়, একে বলা হয় ব্রেস্ট কনস্ট্রাকটিভ সার্জারি। 38 নম্বর প্রশ্ন রয়েছে, বিএসির সঠিক সময় কোনটি? ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, যেটা কোনো পেশেন্ট নিজেই পারফর্ম করে, পেশেন্ট বলবো না কারণ তার নাও হতে পারে, এটা যে কেউ করতে পারে। তো বিএসির মেন সময় কোনটি? 1 উইক আফটার মেনস্ট্রুয়েশনের পরে 5 থেকে 6 দিন পরে বিএসি যে কেউ করতে পারে। তো মেনলি যাদের বয়স 20, মেয়েদের ক্ষেত্রে 20-র পর কিন্তু মেয়েরা বিএসি করতে পারে। এবং ম্যামোগ্রাফির ক্ষেত্রে যারা 40 বছর ঊর্ধ্বে কোনো মহিলা দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে ইয়ারলি ম্যামোগ্রাফি করার একটা ইন্ডিকেশান দেওয়া থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই করে না, কিন্তু 40-এর পর ম্যামোগ্রাফি করা যায়।